আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ তো একটা সন্ত্রাসী গণহত্যাকারী দল। আমি শুধু বিএনপির দোষ দিয়ে নিজের দলের যে সাফাই গাইতে চাচ্ছি ব্যাপারটা একেবারেই এরকম না। এটা জনগণের একটা বিরাট অংশ কিন্তু এই রাষ্ট্রের বড় স্টেক হোল্ডার। রাজনৈতিক দলের নেতা কর্মীরাও তো জনগণ। আমি বিএনপির কাছে আশা করি যে তারা বলবেন আপনারা যে সংস্কার দিবেন দেন। তাদের সংগঠন গোছানোর থেকে বেশি সময় ব্যয় করেন হচ্ছে বিএনপি সমালোচনা করে। আমরা তো এখনো জনগণের কাছে পৌঁছাতে পারি নাই। আমাদেরকে শহর থেকে বের হতে হবে, ক্যাম্পাস থেকে বের হতে হবে। প্রধানমন্ত্রীর ক্ষমতাকে যদি আপনি চেক অ্যান্ড ব্যালেন্স না করেন, তাহলে কিসের নিশ্চয়তা যে ভবিষ্যতে আর কেউ হাসিনা হয়ে উঠবে না। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে সোজা সাপটায়। আমি নূরে আলম আছি আপনাদের সাথে। আমাদের সাথে আজকে চলমান রাজনীতি, সংস্কার কমিশনের প্রতিবেদন সহ নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আছেন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজনুমা জাবিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার প্রথম যে বিষয়টি জানার, আপনারা জাতীয় ঐক্য কমিশনের সাথে বৈঠক করেছেন এবং সেখানে রাষ্ট্রের মৌলিক সংস্কারের একটি রূপরেখা সেখানে দিয়েছেন। সেখানে যদি ছোট করে একটু বলতেন যে সেখানে কোন কোন বিষয়গুলো আছে। আপনাকে শুভেচ্ছা এবং দর্শক যারা দেখছেন আপনাদেরকেও শুভেচ্ছা। মৌলিক সংস্কার বলতে আসলে আমরা শুধুমাত্র একটা নির্বাচনী ব্যবস্থার সংস্কার অথবা সংসদের এই আসন ভিত্তিক 2/3 মাধ্যমে একটা সংবিধান সংস্কার এটা আমরা বোঝাচ্ছি না। আমরা বলছি যে মৌলিক সংস্কারের মাধ্যমে আসলে এই রাষ্ট্রের যে ক্ষমতার একটা ভারসাম্য আসবে এবং এটার জবাবদিহিতা থাকবে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে। আমরা এইটার প্রেক্ষিতে কিন্তু অনেকগুলা এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন যে কয়েকটা কমিশনের সুপারিশ নিয়ে কথা বলেছে, এখানে কিন্তু আমরা বিভিন্নভাবে আমাদের মত এবং আমাদের মন্তব্য, আমাদের প্রস্তাবগুলা জানিয়েছি। সাংবিধানিক ব্যবস্থার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ক্ষমতার ক্ষেত্রে, এরপর হচ্ছে আপনার স্বাধীন এবং একটা নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার, নির্বাচন কমিশনের ক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতা, দুদক, জনপ্রশাসন, স্থানীয় সরকার, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের একটা মত দিয়েছে। আমরা চাই যে ক্ষমতাটার এখন যেভাবে প্রধানমন্ত্রীর কাছে মানে একচ্ছত্রভাবে নজিরবিহীন একটা ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে আছে, এই ক্ষমতাটার আসলে বিকেন্দ্রীকরণ হোক, ক্ষমতাটার স্বচ্ছতা আসুক এবং একটা জবাবদিহিতা আসুক। রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন যে নির্বাচন হচ্ছে একজন রাজনীতিবিদের অথবা কোনো নেতা অথবা কোনো যে রাষ্ট্র চালাবে তার জবাবদিহিতার একটি প্রধান জায়গা, এবং যেটি আমরা দেখেছি গত 16 বছরে আমাদের দেশে নির্বাচনী ব্যবস্থা ছিল না, যার ফলশ্রুতিতে একটি ভয়ঙ্কর স্বৈর শাসনের মধ্য দিয়ে মানুষকে যেতে হয়েছে। তো সেখানে তো সবার আগে নির্বাচনী ব্যবস্থা সংস্কারটা হওয়া উচিত, কারণ আপনার যদি নির্বাচন ঠিক থাকে তাহলে মানে কেউ যদি খারাপ করতেও চায় সে কিন্তু, যেহেতু মানুষের কাছে তার যেতে হবে, সে কিন্তু একটু রয়েস হয়ে করবে। আপনাদের কি সেটি মনে হয় না? আপনার কথার মধ্যে কিন্তু আছে যে 3টা নির্বাচন অবৈধ হয়েছে, কিন্তু দেখেন গত 16 বছরে 5 বছর পর পর কিন্তু ঠিকই নির্বাচন হয়েছে। নির্বাচনটা অবৈধ ছিল, নির্বাচিত স্বৈর শাসক কিন্তু আমরা গত 16 বছর, আমি শেষ করি, 16 বছর ধরে পেয়েছি। এখন এই নির্বাচনটাকে কারা পরিচালনা করেছে? এই রাষ্ট্রের এই সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, এগুলোই কিন্তু পরিচালনা করেছে। আপনি দেখেন, আপনি যদি নির্বাচন কমিশনার, জনপ্রশাসক বা এই আইন শৃঙ্খলা পুলিশ যারা একটা নির্বাচনের সাথে জড়িত পরিচালনা করতে, এই সবগুলোকে যদি আপনি স্বাধীন করেন, নিরপেক্ষ করেন, এবং তাহলে কিন্তু নির্বাচন ব্যবস্থাটা সুষ্ঠু এবং স্বচ্ছ হয়, কিন্তু আমরা কিন্তু গ্রহণযোগ্য হয়, বিশ্বাসযোগ্য হয়। কিন্তু আমরা যদি শুধুমাত্র অনেকগুলা সুপারিশে রাজি হলাম, কিন্তু এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর উপর যদি প্রধানমন্ত্রীর ক্ষমতা থেকে যায়, নির্বাহী ক্ষমতা থেকে যায়, নির্বাহী ক্ষমতার আওতাধীন না হয়, তাহলে কিন্তু ওই যেই ঘুরে ফিরে কিন্তু আবার সে একই জায়গায়। আপনাকে আমি একটু বলতে চাই, দেখেন, নির্বাচন কমিশনারদেরকে জবাবদিহিতার আওতায় আনার জন্য, মানে নির্বাচনের ফলাফল ঘোষণার গ্যাজেট প্রকাশের 48 ঘন্টার মধ্যে একটা গণবিজ্ঞপ্তি আকারে এই নির্বাচনটা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য হয়েছে এরকম একটা গণবিজ্ঞপ্তি দিবে, এরকম একটা সুপারিশ কিন্তু সংস্কার কমিশন থেকে আছে, যেটার সরাসরি বিরোধিতা কিন্তু নির্বাচন কমিশনার করেছে। তারপর আপনি দেখেন, এইটা কিন্তু গত 3টা নির্বাচনে যারা যেসব নির্বাচন কমিশনার যারা আছে তাদেরকে কিন্তু আমরা এখন বিচারের আওতায় আনতে পারছি না। এই সুপারিশ সংস্কার কমিশন কিন্তু সুপারিশ করেছিল যে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও
নির্বাচন কমিশনারদেরকে যাতে একটা সংসদীয় কমিটির আওতাধীন যাতে তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা যায় এরকম একটা প্রস্তাব তারা দিয়েছিল, সেটা তো নির্বাচন কমিশনার সরাসরি না করে দিয়েছে। তারপর আপনি দেখেন যে ইশরাক সাহেবকে যে মেয়র করার যে মামলাটাতে, এখানে বিবাদী ছিল কিন্তু নির্বাচন কমিশনার, তারা কোনো আওয়াজই তারা করে নাই। এবং আমরা কিন্তু তাদের বিভিন্ন কার্যকলাপে দেখছি যে তাদের মধ্যে এখনো নিরপেক্ষতাটা কিন্তু নাই। তাহলে আমরা এই নির্বাচন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অংশ গণতন্ত্রে, কিন্তু এটা একমাত্র অংশ না। আপনার যদি একটা সুষ্ঠু নির্বাচন, আমরা সবাই বলি অবাধ সুষ্ঠু নির্বাচন, ফেয়ার ইলেকশন, এটা যদি আপনাকে নিশ্চিত করতে হয়, এটা যেই কয়েকটা এলিমেন্টের উপর দাঁড়ানো, যারা এই নির্বাচনটা পরিচালনা করবে তাদেরকেও কিন্তু আপনার স্বচ্ছ হতে হবে, জবাবদিহিতার মধ্যে আনতে হবে। তারা কিন্তু স্বাধীন না। এবং এই শুধু যে নির্বাচন ব্যবস্থা বা জনপ্রশাসন, আপনি দেখেন যে বিভিন্ন জায়গার ওসি, ডিসি, ইউএনও এরা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এবং আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি, কিন্তু এই যে আপনি যেটা বললেন যে গত 16 বছর তো আসলে নির্বাচন হয় নাই, কেন নির্বাচন হয় নাই? এদেরকে ম্যানিপুলেট করেই তো নির্বাচন হয় নাই। রাতের ভোট হয়েছে, যেখানে বিরোধী দলকে অংশগ্রহণ করতে দেয় নাই, একতরফা এক পেশে নির্বাচন হয়েছে। কিন্তু হাসিনা কিন্তু 3টা নির্বাচনকে দেখিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়কেও কিন্তু 3টা নির্বাচন দেখিয়েছে। মানুষের ভোটের অধিকার কেড়েই কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় তো বেশিরভাগই এই নির্বাচনগুলোকে বৈধতা দেয়নি, কিন্তু সে তো সরকার সরকার গঠন করে ফেলেছে। আমি পৃথিবীর অন্যান্য যে আপনাকে বলি, এটা তাহলে শাসন চলে, তারাও তো, তাহলে এটা থেকে আমাদের উত্তরণের উপায় কি? এটা বন্ধ করার উপায় কি? এটার বন্ধ করার উপায় হচ্ছে এই যে নির্বাচন ব্যবস্থা, হাসিনা যেটা করেছে এটা যাতে আর কেউ করতে না পারে, এটাই তো আমাদের চাওয়া। তাহলে এটা আমরা কিভাবে পূরণ করব? এই যে নির্বাচন ব্যবস্থার সাথে যে কয়েকটা টুল জড়িত, এগুলোকে তো আপনার এই যে কয়েকটা সাংবিধানিক প্রতিষ্ঠান আছে যেটার প্রত্যেকটা নিয়োগকর্তা প্রধানমন্ত্রীর পরামর্শে হতে হবে, এটা যদি আপনি সংস্কার না করেন, তাহলে আপনি প্রধানমন্ত্রীর ক্ষমতাকে যদি আপনি চেক অ্যান্ড ব্যালেন্স না করেন, তাহলে কিসের নিশ্চয়তা যে ভবিষ্যতে আর কেউ হাসিনা হয়ে উঠবে না? এবং এই সমস্যা, এই স্বৈরশাসকের সমস্যা, এই নির্বাচিত স্বৈরশাসক আপনি যেটা বললেন বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, অবশ্যই আছে। সাউথ কোরিয়াতে এটা ছিল 90s-এ, তারা কিন্তু এটা থেকে বের হয়ে এসেছে। তারা সংবিধানে এমনভাবে নিয়ম তৈরি করেছে বা এমনভাবে সংবিধানকে ফিক্স করেছে যে আর কেউ স্বৈরশাসক হতে পারে না। আপনার ক্ষমতার একটা চেক অ্যান্ড ব্যালেন্স লাগবে। আপনি যদি দলের প্রধান, আইনসভার প্রধান, নির্বাহীর প্রধান হন এবং বিচারপতিও আপনার পরামর্শে, প্রধানমন্ত্রীর পরামর্শে নিয়োগ হবেন, তাহলে কিন্তু একটা বডি আরেকটা বডিকে চেক দিতে পারছে না। অনেক আদেশ আছে, নির্বাহী আদেশ আছে, যেটা উন্নত দেশে আইন এটাকে বন্ধ করে দেয় না, ফেডারেল কোর্ট এটাকে বাস্তবায়ন হতে দেয় না, যে নির্বাহী আদেশের উপর একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। আমরা এই যে আপার হাউসে পিআর এর মাধ্যমে যে সংবিধান সংশোধন করতে হলে গণভোটের মাধ্যমে করতে হবে, কিন্তু সংসদে 2/3 আসনের ভিত্তিতে যদি আপনার সেই আবার সংবিধান সংশোধন হয়, আমাদের তো অনেকবার সংবিধান সংশোধন হয়েছে, এখন সংসদে যায় কত? হাইয়েস্ট ধরেন 40%, 40%, তার মধ্যে 2/3, 3/2 সেটা আরও কম। তাহলে এই পার্সেন্টেজটা তো পুরো বাংলাদেশের মানুষের, আপামর জনগণের প্রতিনিধিত্ব করে না। সেক্ষেত্রে যদি সংবিধান সংশোধনের জন্য গণভোট করা হয়, পুরো আপনি একটা রাষ্ট্রের রাজনৈতিক দলগুলো একটা অ্যাক্টর, জনগণ বৃহত্তর একটা অ্যাক্টর, যেটা আমরা এই গণ অভ্যুত্থানে দেখেছি। তাহলে তাদেরকে বাদ দিয়ে সংবিধান সংশোধন করলে তো এটা একপেশে হয়ে গেল। এখন সবাই বলে যে নির্বাচিত হয়েই তো আমরা সংসদে গেছি, কিন্তু নির্বাচিত তো আপনি 40%-এর মতো ভোট পেয়েছেন, তাহলে বাকিদের কি হবে? এবং আপনি এই গণ অভ্যুত্থানে, বিশেষ করে বাংলাদেশে এরকম একটা নজিরবিহীন অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পরে, আমি সবসময় বলি এই গণ অভ্যুত্থানটা আসলে সাধারণ মানুষ করেছে, রাজনৈতিক দলগুলো সেখানে পার্টিসিপেট করেছে। এটা রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি, সাধারণ মানুষ থেকেই কিন্তু এই জোয়ারটা এসেছিল। তারপর গিয়ে রাজনৈতিক দলগুলো সেখানে অংশগ্রহণ করেছে, কিছু নির্দলীয় ছাত্রের ডাকেই কিন্তু মানুষ একত্রিত হয়েছে। তাহলে রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে এবং জনগণ সেটা, তাহলে জনগণ একটা অরাজনৈতিক একটা জনগণের একটা বিরাট অংশ কিন্তু এই রাষ্ট্রের বড় স্টেক হোল্ডার। রাজনৈতিক দলের নেতা কর্মীরাও তো জনগণ।
অবশ্যই জনগণ, কিন্তু আপনার গণ অভ্যুত্থানের নেতৃত্বটা কিভাবে হয়েছে, নেতৃত্ব আপনি নিশ্চয়ই জানেন এটা কিভাবে উঠে, এই গণজোয়ারটা কিভাবে এসেছে। রাজনৈতিক দলগুলো পরে সেটাতে সামিল হয়েছেন। তাদের অবশ্যই গত 15 বছরে বিরোধী দলের নির্যাতনের, নিপীড়নের, তাদের উপর জুলুমের অনেক দীর্ঘ ইতিহাস আছে, এটাকে আমরা অস্বীকার করি না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের জনগণই কিন্তু এই গণ অভ্যুত্থানটাকে সফল করেছে। ঘরের মানুষ যদি বা কোলের বাচ্চা নিয়ে নেমে না আসতো তাহলে কিন্তু এই স্বৈরশাসকের পতন হতো না। আমরা ভুলে গেলে চলবে না যে 4 বছরের বাচ্চা গুলিবিদ্ধ হয়েছে, 6 বছরের বাচ্চা বাসার মারা গেছে, জানালার পাশে দাঁড়িয়ে আছে এরকম মানুষ মারা গেছে, সবজিওয়ালা, ভ্যানওয়ালা, সাধারণ মানুষ মারা গেছে। তাহলে এরা তো রাজনীতি করতো না। আপনারা যে সংস্কারের কথাগুলো বলছেন, সংস্কার তো অবশ্যই জরুরি, কিন্তু সেটি তো একটা লম্বা সময়ের বিষয়, এবং সংস্কার তো পৃথিবীব্যাপী আপনার চলমান একটি প্রক্রিয়া। একটা বড় অংশ মানুষের তো দাবি ভোটের দিকে যাওয়া। তো সংস্কারও চললো, নির্বাচন হলো, নির্বাচিত সরকার আসলো, তারা সেখানে আপনারা ক্ষমতায় যান, বিএনপি ক্ষমতায় যাক, যেই যাক, তারা তো এই সংস্কার প্রক্রিয়াগুলো টেনে নিবে, নাকি আপনাদের কাছে মনে হয় যে মানে এরপরে যারা আসবে তারা এগুলো সব স্টপ করে দেবে? না, এটা আমাদের মনে হয় না, কিন্তু ওনাদের কয়েকজন নেতার বক্তব্যে এটা উঠে এসেছে যে ওদের হাতের সংস্কার মানবো না, ছুঁড়ে ফেলে দিব। কিন্তু আমি আসলে আপনাকে বলি যে আবার কয়েকজন তো এটাও বলেছে যে আমরা সংস্কার চাই, এবং বিএনপির একদম শীর্ষ পর্যায়ের নেতারা হ্যাঁ, তারা ঐকমত্য কমিশনের সাথে দফায় দফায় বসছেন, কিন্তু দেখেন তারা কোন বিষয়গুলোতে রাজি হচ্ছেন না, একদম বেসিক যেগুলোতে। এখন দেখেন সংস্কার চলমান, বিচার চলমান এবং নির্বাচন অবধারিত, এগুলোর সাথে কিন্তু এনসিপির কোনো দ্বিমত নাই। কিন্তু কিছু সংস্কার আছে যেটা আপনার সামনের ডিসেম্বর কেন তার আগেও সম্ভব, শুধু ঐক্যমত দরকার। আমি আসলে ব্যক্তিগতভাবে এই বড় রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপিকে কাছ থেকে আমি কি আশা করি জানেন? আমার কাছে মনে হয় বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল, তাদের একটা রাজনৈতিক ইতিহাস আছে, পারিবারিক ইতিহাস আছে, তাদের সাংগঠনিক বিস্তার এত বেশি, এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এত সুসময় বিএনপির কখনো ছিল না। আমি বিএনপির কাছে আশা করি যে তারা বলবেন আপনারা যে সংস্কার দিবেন দেন, যে শর্ত দিবেন দেন, আমরা সব কিছুতে রাজি, আমরা নির্বাচিত হয়ে জনগণের ভোটেই আসব। কারণ তারা এই সংস্কারের রাজি হয়ে, এই মৌলিক সংস্কারগুলোতে যেগুলো অধ্যাদেশের মাধ্যমেই হয়ে যাবে, গণভোটের মাধ্যমেই হয়ে যাবে, নির্বাচনের আগেই হয়ে যাবে, সেগুলোতে ওনাদের আত্মবিশ্বাসের সাথে ওনারা এগুলোকে তাতে রাজি হচ্ছে, আমি এটা দেখতে চাই। কেন দেখতে চাই? তাহলে একটা অভূতপূর্ব ইতিহাসের, রাজনৈতিক ইতিহাসের তারা ধারক হতে পারবে। কিন্তু তা না করে ওনারা কিন্তু ওনাদের মধ্যে যে আত্মবিশ্বাসের অভাবটা দেখছি, এটা আমাকে আসলেই, আমি যদি আমার পার্টি থেকে বের হয়, আমি একটু সাধারণ মানুষ হিসেবে বলি, আমাকে একটু পীড়া দেয়। যে কারণ ওনারা তো, ওনাদের সব আছে, ওনাদের লোকবল আছে, সংগঠন আছে, একটা ইতিহাস আছে, নেতা আছে, নেতৃত্ব আছে, অভিজ্ঞতা আছে, তাহলে কেন ওনারা এই মিনিমাম সংস্কারের ওনারা রাজি হচ্ছেন না? ওনারা কেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর নির্বাচন এই যে সংস্কারের যে সুপারিশগুলো করেছে, সবচেয়ে বেশি সুপারিশের সাথে তারা একমত না? আপনি তাহলে জানেন না, ওনারা প্রধানমন্ত্রীর ক্ষমতা বিকেন্দ্রীকরণে ওনারা একমত না। ওনারা আপার হাউসে যে পিআর পদ্ধতি, সেটাতে ওই একইভাবে সংরক্ষিত নারী আসন, সংরক্ষিত মহিলা পুরুষ আসনের মতো, ওখানে ওনারা পিআর পদ্ধতিতে ওনারা রাজি না। এবং এই যে নির্বাচন ব্যবস্থার, নির্বাচন কমিশনকে জবাবদিহিতার আন্ডারে আনতে ওনারা রাজি না। নির্বাচন কমিশনে সংস্কার প্রস্তাবে, নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রস্তাবে ছিল যে যারা আন্তর্জাতিক অপরাধে, মানবতা বিরোধী অপরাধে যারা অভিযুক্ত, মানে প্রাথমিক তদন্তের পর যাদের প্রাথমিক অভিযোগ গঠন হয়েছে, ফেরারি আসামিরা কিন্তু আপনার প্রার্থী হতে পারবেন না, ওনারা এটাতে রাজি না। এবং প্রার্থীকে সশরীরে মনোনয়ন দিতে হবে, মনোনয়ন দাখিল করতে হবে, এটাতে ওনারা রাজি না। এরকম অনেকগুলো বিষয়, মানে যেগুলো মৌলিক, বেসিক, যেগুলো খেলার নিয়মকে ফিক্স করবে, এবং এটাতে তো আমি মনে করি কেন বিএনপি আত্মবিশ্বাস দেখাবে না? ওনাদের কোনটার অভাব? সবই আছে। একটা রাজনৈতিক পরিপূর্ণ, মানে টু বি ভেরি অনেস্ট, ওনারা ক্ষমতার দ্বার প্রান্তে বলে আমরা মনে করি, সাধারণ মানুষও তাই মনে করে। প্রশাসন জাস্ট বসে আছে কখন তারা শপথ নেবে। তাহলে কেন এই বেসিক প্রবলেমগুলোর সংস্কারে ওনারা রাজি হবেন না? আপনি দেখেন 166টার মধ্যে নিজেদের উপরে আপনাদের কনফিডেন্স কি
কম যে না 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 কেন দেখেন আমাদের রাজনৈতিক দলটা বাংলাদেশের জন্মের 53 বছর পর 2 মাস আগে হয়েছে এবং কিসের মাধ্যমে হয়েছে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন এই যে অনুষ্ঠান শুরু হওয়ার আগে যখন আপনার সাথে কথা বলছিলাম যখন শাপলা হত্যাকাণ্ড হয় যখন পিলখানা হত্যাকাণ্ড হয় তখন কিন্তু এনসিপির এরা মনে হয় স্কুল কলেজে পড়তো কিন্তু এরা কিন্তু এই ফ্যাসিস্টের বিরুদ্ধেই কিন্তু এরা গণ অভ্যুত্থানের মাধ্যমেই কিন্তু বের হয়ে এসে এর পরে তারা একটা রাজনৈতিক দল করেছে আমাদের পথ চলা বা এনসিপির পথ চলা কিন্তু অনেক দীর্ঘ আমাদেরকে সংগঠন দাঁড় করাতে হবে আমরা তো শুধু 2025 বা 2026-এর নির্বাচনের জন্যই একটা রাজনৈতিক দল গঠন করি নাই আমাদেরকে সংগঠন দাঁড় করাতে হবে আমাদেরকে নেতৃত্ব দান করাতে হবে আমাদেরকে প্রান্তিক অঞ্চলে পৌঁছাতে হবে কিন্তু তার আগে আমরা কি চাচ্ছি তার আগে আমরা চাচ্ছি এই যে নিয়মটা একটা গণতান্ত্রিক ব্যবস্থার আন্ডারে নির্বাচন ব্যবস্থার আন্ডারে নির্বাচনটা হোক এরপর যে ক্ষমতায় আসবে সেই সরকার গঠন করবে এরপর এনসিপির রাজনীতি চালিয়ে যাবে এনসিপিকে তো শুধু আপনার আত্মবিশ্বাস এনসিপি কিভাবে হবে জনগণের আস্থা অর্জন করেই তো আত্মবিশ্বাস বাড়বে তাহলে আমাদের সেটার জন্য তো আমাদের সময় প্রয়োজন আমরা তো এখনো জনগণের কাছে পৌঁছাতে পারি নাই আমাদেরকে শহর থেকে বের হতে হবে ক্যাম্পাস থেকে বের হতে হবে আমাদেরকে জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পাড়ায় পাড়ায় যেতে হবে সেটার জন্য আমাদের সময় লাগবে আমাদের দল হিসেবে আমাদের চরিত্রটা কেমন সেটা বুঝাতে কাগজে কলমে বুঝাতে মানে প্র্যাকটিক্যালি বুঝাতে আমাদের সময় লাগবে আমরা শুধু বলছি যে রক্তক্ষরণের পরে যে শহীদের বিনিময়ে আমরা এই স্বৈরশাসককে পতন করলাম যে একটা নতুন জায়গায় বাংলাদেশকে সেট করলাম এরপরে যাতে ওই পুরনো ব্যবস্থা না আসে এবার যারা ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে আছে এবার এরা এদের রাজনীতি চর্চাটা করবে সেই রাজনৈতিক পথে যে নির্বাচন আসবে জনগণ যাকে ভোট দিবে সেই সরকার গঠন করবে একটা অভিযোগ আছে আপনারা আপনাদের সংগঠন গোছানোর থেকে বেশি সময় ব্যয় করেন হচ্ছে বিএনপি সমালোচনা করে বিএনপির অনেকেই বলে অনেকেই এই অভিযোগটা করে এবং আমরা নানা সময় দেখি আপনারা বিএনপি সমালোচনা নিয়ে অনেকেই বেশি ব্যস্ত থাকেন কিন্তু যে অভিযোগগুলো বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে আপনারা করেন একই ধরনের অভিযোগ আপনাদেরও অনেক নেতাকর্মীর বিরুদ্ধে রয়েছে আচ্ছা আমার মনে হয় বিএনপির সমালোচনা শুধু সংস্কার প্রস্তাবগুলোর যখন আলোচনা আসে সেক্ষেত্রেই সবচেয়ে বেশি হয় কারণ এই ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে বিএনপি অন্যতম বড় রাজনৈতিক দল সো ওনাদের সাথে রাজনৈতিক ঐক্যমতে পৌঁছানোটা একটা মানে সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে একটা ঐক্যমতে পৌঁছানোটা একটা জাতীয় ব্যাপার এটার যখন ওনারা রাজি হয় না তখন এটার সমালোচনা হতেই পারে কিন্তু সেটাকে অভিযোগ আকারে দেখি না এই যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম যে এটাতে রাজি হলে তো এটা হয়ে যেত ডিসেম্বরের আগেই নির্বাচন হল সমালোচনাটা শুধু ওই জায়গায় আর অভিযোগ যেটা যেহেতু আপনি যদি বলেন দুর্নীতি বা চাঁদাবাজির কথা টেন্ডারবাজি মামলা কমিশন খাওয়া এসব ব্যাপার আসলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে বা বাংলাদেশের পটভূমিতে দীর্ঘদিন ধরে চলে এসেছে এইসব থেকে আসলে মানে এসব করে সামনে আসলে রাজনীতি হবে না সেটা বাংলাদেশের মানুষ আমার মনে হয় স্পষ্টভাবে বলে দিয়েছে একই ধরনের অভিযোগ তো আপনাদেরও বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে রয়েছে সেই আপনাদের বেশ কয়েকটি সমাবেশেও আপনাদের দুই পক্ষের ভেতরে সংঘর্ষ হয়েছে সেখানে বেশ কয়েকজন আহত হয়েছে সবশেষ বগুড়াতে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ সমাবেশ চলাকালে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে একই ধরনের অভিযোগ অথবা আপনাদের সংগঠন নতুন আপনাদের পরিসরটা কম এখন যেহেতু আপনাদের খুবই রিসেন্ট আপনারা দল হয়েছেন তা আপনাদের অভিযোগ কম বিএনপি একটি বড় রাজনৈতিক দল তার পরিসর অনেক বড় তাদের অভিযোগটা বেশি আসে কিন্তু একই ধরনের তো কর্মকাণ্ডে আপনাদেরও অনেক নেতাকর্মী জড়িয়ে কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটা একই সো একজন মানুষ মনে করে যে মানে আমরা যে এই ধরনের এনসিপি যে এই দুর্নীতি বা চাঁদাবাজি টেন্ডারবাজি বা এরকম মারামারি হানাহানি রাজনীতি পছন্দ করে না এটা জনগণকে বুঝাতে বা যারা এনসিপিতে সমর্থক নেতাকর্মী আছে তাদেরকেও বুঝাতেও আমাদের সময় লাগবে কেন আমি বলি তারা সবাই মনে করছে যে এতদিন আওয়ামী লীগ বিএনপি ছিল এখন আরেকটা রাজনৈতিক দল এসেছে এতদিন আমি জুলুম করেছি আমি বঞ্চিত হয়েছি সো এখন
আমি এই জায়গাটা দখল করব। এতদিন আমি চাঁদাবাজি থেকে বঞ্চিত হয়েছে, আমি ক্ষমতার বাইরে ছিলাম, সো আমি এখন নতুন দল আসছে আমি। কিন্তু আমরা যে এনসিপি যে এই ধরনের সংস্কৃতি পছন্দ করে না এবং এসবের যে কোনো জায়গা নাই, এই একটা ভাঙা গড়ন বা এই একটা পথ চলার মধ্যে দিয়ে কিন্তু এনসিপি আসল যে চরিত্র সেটা আত্মপ্রকাশ করবে। কিভাবে করবে? যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আসছে তা দুজনকে সম্ভবত মানে স্থগিত করা হয়েছে তাদের বিরুদ্ধে। এখন যে শৃঙ্খলা কমিটি আছে সেটার আন্ডারে তাদের তদন্ত চলছে। তাহলে এটা দ্বারা কি বোঝা যায় যে পার্টি কিন্তু অলরেডি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছে। এবং বিএনপিও তো তাদের যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদেরকে, বিএনপি শুধু অভিযোগ না, বিএনপির তো আপনি যদি বলে গত কয় মাসে জানি মানে 70 জনের মতো তাদের অন্তর্কুণ্ডলে মারাই গেছে। মারাই গেছে। দল বড়। হ্যাঁ, এখন আমি বলি আপনাদের তো নতুন দল, এখন আমি বলি আপনি এখন আমি আমার প্রশ্নগুলো শুনে হয়তো আপনার মনে হতে পারে যে আমি একদম মানে যেহেতু আমার না না আমি আপনাকে খুব স্পষ্টভাবে বলছি, আমি স্পষ্টভাবে আপনাকে বলছি কেন একই রকম অভিযোগ আসছে। এখন আপনি যখন, আমি বারবার যেটা বুঝাতে চাচ্ছি, রাজনৈতিক মানে আমরা দুই পক্ষই কিন্তু রাজনীতি করছি বাংলাদেশের মানুষের মাঝখানে। এই কালচারটা যদি আপনি একটা দলের জন্য চেঞ্জ হবে আরেকটা দলের জন্য রয়ে যাবে, তাহলে মানুষ ভাববে যে বিএনপি ও তো চাঁদাবাজি করে টাকা ইয়ে, তাহলে আমি কেন করব না, ও তো মামলা বাণিজ্য করে অনেক পয়সা হলো, তাহলে পুরো সেক্টরটাই আপনার পরিষ্কার করতে হবে। এবং এটার দায়িত্ব শুধু এনসিপি বা বিএনপির একার না, এই পুরো রাজনৈতিক অপসংস্কৃতিটা পরিষ্কার করার দায়িত্ব প্রত্যেকটা রাজনৈতিক দলের, যে এগুলোকে প্রশ্রয় দেবেন। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখছি, বিভিন্ন ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আসছে যে আস্তে আস্তে খেতে হবে, মানে ধীরে ধীরে খেতে হবে, বা চাঁদাবাজির একটা মানে মাইকিং করে চাঁদাবাজি করছে। এটা সব আমি শুধু বিএনপির দোষ দিয়ে নিজের দলের যে সাফাই গাইতে চাচ্ছি, ব্যাপারটা একেবারেই এরকম না। এটাতে আমি একেবারেই সমর্থন করি না। সেই দুর্নীতিবাজ চাঁদাবাজ এগুলো শুধু এনসিপি বিএনপি না, এটা একদম সমূলে এই কালচার সরাতে হবে এবং এটার জন্য সবাইকেই ব্যবস্থা নিতে হবে। শুধু আমি আরেকজনের দোষ ধরে যে বিএনপিতে তো এতজন চাঁদাবাজি করে, এনসিপিতে তো কম করে, সো এনসিপি ভালো, ব্যাপারটা আমি এভাবে স্টাবলিশ করতে চাই না। আমি চাই যে যারা চাঁদাবাজি করবে, যারা এই ক্ষমতার অপব্যবহার করবে এবং রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে যারা ক্ষমতার প্রদর্শন করবে, ভয়ভীতি দেখাবে, দলীয়করণের চেষ্টা করবে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থাকে, তাদের বিরুদ্ধেই যাতে সব রাজনৈতিক দল সমানভাবে সোচ্চার থাকে এবং যে আপনি যদি একটা হচ্ছে ব্যবস্থা নেওয়া মুখে, আর এটা যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, মানে এক্সাম্পল স্টাবলিশ করতে পারেন, এগুলা কিন্তু ধীরে ধীরে কমে আসবে। হয়তো সময় লাগবে, 5 বছর 10 বছর লাগবে, কিন্তু আপনি যখন দেখবেন যে দুর্নীতির অভিযোগে তার আইনের একদম ঠিকঠাক বিচার হয়ে তার শাস্তি হয়েছে, তখন কিন্তু এটা আরেকজন করতে সাহস কম পাবে। আমি সবসময় এটা বলতে গিয়ে একটা উদাহরণ দেই। আপনি দেখবেন দেশের বাইরে যখন ট্রাফিক রাত 2টায় কেউ থাকে না, তাও গাড়ি দাঁড়ায়, কারণ তারা পানিশমেন্ট পায়। সো যখন কোনো পাহারাদার থাকে না, তখনও সে অপরাধ করে না, কারণ তার পানিশমেন্ট হবে। সো এইটা যদি নিশ্চিত করা যায়, ওই ঘুরে ফিরে কিন্তু আপনার ওই আইন এবং বিচারে গিয়ে আমরা ঠেকছি। আপনার চাঁদাবাজির অভিযোগে বা দুর্নীতির অভিযোগে আপনি মামলা দিয়ে আপনি তাকে জেলে ঢুকালেন, নিজ দলের ওরা গিয়ে তাকে ছাড়াই আনলো, টাকার বিনিময়ে ওটা সেটেল হয়ে গেল, তাহলে তার কোনো লাভ নাই। আমার রাজনৈতিক দলের কেউ চাঁদাবাজির অভিযোগে, বা ধরেন আমি অ্যারেস্ট হলাম, আমি ম্যানিপুলেট করে, আইন আদালতকে ম্যানিপুলেট করে, আমার পরিচিত আছে, আমি টাকা দিয়ে ছাড়া পেয়ে গেলাম, তাহলে তো আমার আরও সাহস বেড়ে যাবে যে আমি তো ইজিলি এটাকে ম্যানিপুলেট করে বের হয়ে আসতে পারছি। তাহলে এই ব্যবস্থাগুলো না, এই সিস্টেমগুলাই কারেকশন করতে হবে এবং একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনার যদি চেক অ্যান্ড ব্যালেন্স না হয়, এজন্যই আমরা কিন্তু এই বারবার যখন বলি যে আমরা গণতান্ত্রিক উত্তরণের পথে, আমরা এই ফ্যাসিবাদী ব্যবস্থার যাতে পার্মানেন্টলি বিলোপ হয়, আমরা এই প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার চাই, এইটার জন্যই চাই। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আপনারা জানাচ্ছেন, বেশ কয়েকদিন ধরেই আপনারা কর্মসূচি পালন করছেন। আন্দোলনকারীদের 2 জন প্রতিনিধি সরকারের উপদেষ্টা পরিষদে আছে, তো তারপরেও এটি নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? শুধু 2 জন উপদেষ্টার উপরেই যদি এই পুরো আওয়ামী লীগের নিষিদ্ধ করার ব্যবস্থা বা তাদের বিচারের ব্যবস্থাটা থাকতো, আমার মনে হয় এটা অনেক আগেই হয়ে যেত। এটার জন্য আমাদের রাজপথে নামতে হতো না।
এবং এই যে আওয়ামী লীগ তাদের সাথে নিষিদ্ধ, কি আপনাদের একটা দূরত্ব না আমি আছে? আমাকে শেষ করতে দেন। আওয়ামী লীগের নিষিদ্ধ করার জন্য, বিচার চাওয়ার জন্য যে আমাদেরকে রাজপথে আবার নামতে হচ্ছে, আমাদেরকে সভা সমাবেশ করতে হচ্ছে, মিছিল করতে হচ্ছে, প্রতিবাদ করতে হচ্ছে, এটা একটা আমাদের আহ্বায়ক যেরকম বলেছে, এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা। কারণ আপনি দেখেন এই আওয়ামী লীগ দ্বারা, এই ফ্যাসিবাদী ব্যবস্থা দ্বারা বিগত রাজনৈতিক দলগুলো সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছে এবং এদের লাখে লাখে এদের মামলা, হাজারে হাজারে এদের নেতাকর্মীরা খুন হয়েছে এবং বিচার বহির্ভূতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, অজস্র মামলা, লাখে লাখে মামলা। তারা সবচেয়ে বেশি মানে নির্যাতিত হাসিনার সরকার দ্বারা। তাহলে তো এইটার বিচার শুধু এনসিপির, মানে জুলাই গণ অভ্যুত্থানের কিন্তু সবাই অংশীদার। তাহলে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট দলের জন্য বিচার শুধু দুইজন উপদেষ্টা বা এনসিপির বর্তা না, এটা সামগ্রিকভাবে, এটা আমাদের জাতীয় ইস্যু। দলগুলো তো চাচ্ছে তাদের বিচার, কি এটা শুধু বিচার চাওয়ার মধ্যেই তো এটা সীমাবদ্ধ না। এই যে আপনি যেটা বললেন, প্রশ্নটা ছিল দুইজন উপদেষ্টা থাকা সত্ত্বেও কেন হচ্ছে না, যেহেতু আপনাদের স্টেক আছে, অন্যদেরও আছে, এটা সামগ্রিক। এবং আমি আরো ব্যাখ্যা করি যে কেন এটা সামগ্রিক। আপনি দেখেন, এই যে একটা ট্রাইব্যুনাল গঠন হয়েছে, আমরা কি ট্রাইব্যুনালের খোঁজ রাখছি? একটা ট্রাইব্যুনাল গঠন হয়েছে, এখন পর্যন্ত একটা ফর্মাল চার্জ হয় নাই একটা মামলার। এবং দীর্ঘ সূত্রিতে একে তো আমাদের বিচার ব্যবস্থাটা দীর্ঘ, এরপরে হচ্ছে একটা ট্রাইব্যুনাল গঠনের পর এটা এত ধীরগতি, এবং একটা সেকেন্ড ট্রাইব্যুনাল গঠনের কথা শোনা যাচ্ছে আজকে প্রায় 2-3 সপ্তাহ, 1 মাসের মতো করে। তদন্ত, এই লোয়ার কোর্টে যেসব মামলা চলছে তাদের যদি একটা মিনিমাম অল্প সময়ের মধ্যে চার্জশিট দেওয়ার ব্যবস্থা করা হয়, এগুলোর বিচার কাজ শেষ করার জন্য যদি একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়, এটা তো শুধু একা এনসিপি, এটা তো প্রত্যেকটা রাজনৈতিক দলের চাওয়া উচিত। আরেকটা হচ্ছে, আপনি দেখেন এই গত বছর নভেম্বরের দিকে যে আইসিটি থেকে একটা দল বা একটা সংগঠনকে মানবতা বিরোধী অপরাধের জন্য যে বিচারের যে এই ধারাটা বাদ দেওয়া হয়েছে। এবং একটা রাজনৈতিক দলকে আপনি কিভাবে নিষিদ্ধ করবেন? নির্বাচন কমিশনার যে এই যে আমরা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে উপদেষ্টা পরিষদ, শুধু ওখানে কি 2জন উপদেষ্টা? এবং আরেকটু শেষ করি, এই যে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কেউ প্রার্থী হতে পারবে না, ফেরারি আসামি প্রার্থী হতে পারবে না, এটাতে নির্বাচন কমিশনার রাজি হচ্ছে না। এবং আমরা কিন্তু নির্বাচন কমিশনার কিন্তু যখন তাদেরকে জবাবদিহিতার কথা বলা হয়, তখন তারা বলে যে আমরা একটা স্বাধীন প্রতিষ্ঠান, আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না, আমরা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, আমরা সংবিধান মেনে চলি, আমাদের এটাতে স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। তাহলে কে হস্তক্ষেপ করছে? আমি তো দেখছি নির্বাচন কমিশন পরাধীন, স্বাধীন আমি দেখছি না। তাহলে আপনারা এই যে আওয়ামী লীগকে আনার যে ব্যবস্থাটা, এটার ব্যবস্থাগুলো আপনারা কেন রেখে দিচ্ছেন? আরেকটা বিষয় হচ্ছে, আপনি যেটা বললেন যে আইন অনেকগুলো, 2টা আইন, আরও 2টা আইন আছে, আমরা কেন এগুলো নিয়ে আলোচনা করছি না যেভাবে তুমুল আলোচনা আমরা নির্বাচন নিয়ে এবং সংস্কার নিয়ে করছি? এখন কিছুদিন আগে একজনের কাছে শুনলাম, মানে কথার খাতিরেই বলছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ চাওয়াটা আমাদের এনসিপির রাজনৈতিক এজেন্ডা। এখন আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট, মানে নৃশংস গণহত্যাকারী দলের জন্য শুধু এনসিপির মানে এটা তো আসলে একটা জাতীয় ব্যাপার হওয়া উচিত, এবং এটা একটা জাতীয় ব্যাপার। এটা দ্বারা তো শুধু এনসিপি ক্ষতিগ্রস্ত হয়নি, এটা দিয়ে পুরো বাংলাদেশ 15-16 বছর। এবং শুধু আপনি গণহত্যার কথা বলছেন, কি পরিমাণ টাকা বাংলাদেশ থেকে সরেছে। যখন 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন বাংলাদেশের উপর ঋণের বোঝা ছিল 2.5 লাখ কোটি টাকার মতো। যখন 5ই আগস্ট আওয়ামী লীগকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়, তখন এই ঋণের পরিমাণ 18 লাখ কোটি টাকা। প্রত্যেকটা মানুষকে, মানে ধনীকে আরো ধনী করেছে, গরিবকে আরো গরিব করেছে, সব টাকা পয়সা অল্প কয়েকজনের হাতে। তাহলে এই যে বাংলাদেশকে সামগ্রিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যে ক্ষতি করেছে, এবং অজস্র মানুষের খুন গুম, এই যখন শাপলার পিলখানা হয় তখন কি এনসিপি ছিল? এনসিপির সদস্যরাও তো তখন অনেক ছোট ছোট ছিল। তাহলে কি জাতিগতভাবে এটার আমাদের দায় পড়ে না যে আমরা কঠোরভাবে, যেভাবে আমরা নির্বাচন এবং সংস্কার আলাপ করছি, কঠোরভাবে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের অবস্থান যাব? কেন বিভিন্ন রাজনৈতিক দল তাদের অবস্থান একদম স্পষ্ট করছে না?
এই আওয়ামী লীগ প্রশ্নে এবং প্রক্রিয়াটার প্রশ্নে, রোডম্যাপটার প্রশ্নে, এই বিচার প্রক্রিয়া নিয়ে এই যে আইনের ধারাটা বাদ দিল, কেন বাদ দিল, এটা তো এটার সংযোজন করা উচিত। এবং যে আইনগুলো আছে, একটা সন্ত্রাস দমন আইন আছে 2009, আর একটা পলিটিক্যাল পার্টিজ অর্ডিন্যান্স আছে 1917 সম্ভবত, আমি ভুলো বলে থাকতে পারি। এটার অধীনে কিন্তু একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায়। তাহলে কেন রাজনৈতিক দলগুলো এটা নিয়ে সংলাপ করছে না? এবং এটা তো এটা কোনো একটা রাজনৈতিক দলের একক দায়িত্ব না, এটা পুরো বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের দায়িত্ব যে আওয়ামী লীগের দলগতভাবে বিচার চাওয়া, হাসিনার বিচার চাওয়া, এবং আগামী নির্বাচনের আগে তাদের রাজনৈতিক সাংগঠনিক সব কার্যকলাপ বন্ধ করা, তাদের নিবন্ধন বাতিল করা বা স্থগিত করা। আপনি দেখেন, এই যে তারা বিভিন্ন অনলাইনে হুমকি দেয় এবং তারা মিছিল করছে, এই মিছিলের উপর এই বাধা দেওয়ার তো এটার একটা আইন করতে হবে আপনাকে। এবং তারা যে পরিমাণ প্রতিশোধের রাজনীতি, তারা প্রতিহিংসার রাজনীতি তারা 16-17 বছর করেছে, তারা এখনো বিভিন্নভাবে বলছে দেখে নিবে, তারা হুমকি দিচ্ছে বিভিন্নভাবে। এটা তো একটা জনমনে সংশয় প্রকাশ করছে। এবং এই আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয় এবং এটার ব্যাপারে যদি প্রত্যেকটা রাজনৈতিক পক্ষ কঠোরভাবে একমত না হয়, বাংলাদেশ কিন্তু গৃহযুদ্ধের দিকে যাবে। কারণ তাদেরকে যদি আপনি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেন, সাধারণ ছাত্র জনতা তো এটা মেনে নিবে না। এবং লেভেল প্লেইং ফিল্ড দেওয়ার কথা বলে কিন্তু প্রশাসন তাদেরকে আইনশৃঙ্খলা, তাদেরকে শেল্টার দিবে, তখন কিন্তু আবার আপনারা একটা যুদ্ধের মুখোমুখি করে দিলেন। সো এই আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ তো একটা সন্ত্রাসী গণহত্যাকারী দল, তারা তো ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে পড়ে না। তাহলে কেন তাদেরকে এই রাজনীতি থেকে বা বাংলাদেশের রাজনীতি থেকে তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে প্রত্যেকটা রাজনৈতিক দল, যারা এনসিপির থেকেও মোর সাফারার, 10 টাইমস মোর সাফারার, তারা কেন একদম সক্রিয়ভাবে তারা এটার জন্য জোরালো আওয়াজ তুলছে না, যেভাবে আমরা বিচার বা সংস্কার বা নির্বাচন নিয়ে তুলছি? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে সময় স্বল্পতার জন্য আমরা আরও অনেক প্রশ্ন ছিল, এগুলো আমরা পরবর্তীতে আবার অবশ্যই আপনার সাথে কথা বলবো। চলমান রাজনীতি, সংস্কার কমিশনের প্রতিবেদন, নির্বাচন সহ নানা বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজনুমা জাবিন।